আসসালামু আলাইকুম। আজকে আমরা মেরিটোরিয়াস পাবলিক কলেজ থেকে রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আচ্ছা, তার আগে একটা কথা, এই অধ্যায়টা শুরু করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমাদের 9-10 এর ক্লাসের সাথে এই অধ্যায়ের এক কথায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের অনেকটা মিল থাকায় আজকে আমি এই অধ্যায় থেকে শুরু করলাম। তো এই অধ্যায় শুরু করার আগে আমাদের জানতে হবে মৌলের ইলেকট্রন বিন্যাস। মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা মোটামুটি জানি মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় 3 নিয়মে। 1 নম্বর হচ্ছে ডায়াগ্রাম, 2 নম্বরে হচ্ছে লুইস পদ্ধতি, আর 3 নম্বরে হচ্ছে অরবিটাল। এই ডায়াগ্রামের প্রথমে ডায়াগ্রাম পদ্ধতিতে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস। এই পদ্ধতি করার আগে একটা কথা বলে নেই। কথাটা হচ্ছে যে ডায়াগ্রাম পদ্ধতিতে মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায় শুধুমাত্র 1 থেকে 19 পর্যন্ত যতগুলো মৌল আছে। এক কথায় এই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন থেকে শুরু করে পটাশিয়াম পর্যন্ত শুধু ডায়াগ্রামে যাবে 1 থেকে 19টা। আর বেশি গেলেই আমাদের ডায়াগ্রামে সমস্যা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সোডিয়াম। সোডিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, যাকে আমরা ইলেকট্রন সংখ্যা বলি বা প্রোটন সংখ্যা বলি। এই 11-র প্রথমেই দেখো, এটা সোডিয়ামের নিউক্লিয়াস, এটা সোডিয়ামের নিউক্লিয়াস, এটাকে বলা হয় প্রথম কক্ষপথ। আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 8টি, আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 1টি। এরকম ভাবে যে ইলেকট্রন বিন্যাস করা হয় সেটাকে বলা হয় ডায়াগ্রাম পদ্ধতি। এরপরে আরো মৌলের আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। যেমন ক্লোরিন, ক্লোরিন 17, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। প্রথমে আমরা আসি মৌলের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 8টি। কিন্তু এখানে আমাদের 17টি ইলেকট্রন থাকার কারণে প্রথমে 2, তারপরে 8 দিয়ে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এইরকম যে সিস্টেমে ইলেকট্রন বিন্যাস করা হয় সেটাকে আমরা বলবো ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম পদ্ধতি বেশি সুবিধাজনক না, কারণ 118টা মৌলের মধ্যে শুধুমাত্র 19টা মৌলের এই ডায়াগ্রাম পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করা হয়। এরপরে আছে লুইস পদ্ধতি। লুইস পদ্ধতির সাহায্যে
আচ্ছা, লুইস পদ্ধতি একেবারেই শর্টকাট পদ্ধতি। যেমন আমরা সোডিয়ামকে কিছুক্ষণ আগে ইলেকট্রন বিন্যাস করছি, প্রথমে 2টা, তারপর হচ্ছে 8টা। যেহেতু সোডিয়ামের 11, প্রথমে 2 তারপরে 8, মানে 10টা গেছে, বাকি থাকলো কয়টা? আর একটা, সেটা এখানে দিছি। এটাকে আমরা কি পদ্ধতি বলি? ডায়াগ্রাম। এখন লুইস পদ্ধতির সময় যখন লুইস পদ্ধতি নেওয়া হবে, তখন মাথায় রাখতে হবে যে এই সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন, এক কথায় শেষ কক্ষপথ ইলেকট্রন, এখানে দেখতে হবে এটা সোডিয়ামের প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। তৃতীয় কক্ষপথেই সোডিয়ামের তোমার কি শেষ কক্ষপথ। তার মানে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম, সোডিয়াম লিখবা, লেখার পর এখানে একটা স্টার হবে। এটাই তোমার হচ্ছে লুইস পদ্ধতি। লুইস পদ্ধতিতে প্রকাশ পায় যে কোন মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন। আমরা এরকম আরো দিতে পারি, ক্লোরিন 17। আমরা ডায়াগ্রামে কি করি? প্রথমে কটা থাকে ইলেকট্রন? 2টা, তারপরে হয় 8টা, তারপরে হবে 7টা, 1 2 3 4 5 6 7। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডায়াগ্রাম। আমরা যদি লুইসে যাই, তাহলে এখানে এরকম হবে, যেহেতু ক্লোরিন 17, এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, তার মানে ক্লোরিন লেখার পর আমরা এখানে 7টা স্টার চিহ্ন দিব। এক কথায় ক্লোরিনের যোজ্যতা ছিলে বা শেষ কক্ষপথে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন থাকায় এই ক্লোরিনের লুইস পদ্ধতিতে ইলেকট্রন বিন্যস্ত হবে শেষে শুধু কি 7টা। এটা ডায়াগ্রাম, এটা লুইস। এই লুইস পদ্ধতিতেও মোট 1 থেকে 19টা মৌলের ইলেকট্রন বিন্যাস করা যাবে। ডায়াগ্রামেও 1 থেকে 19, লুইসেও 1 থেকে 19। কিন্তু আমরা জানি আমাদের মোট মোল হচ্ছে 100তে কত? 18। এখন এতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস করার জন্য এই দুটা পদ্ধতি কখনোই গ্রহণযোগ্য নয়। এই জন্য বিজ্ঞানী বোর্ড একটা পদ্ধতি দিয়েছে, যেটার নাম হচ্ছে ডায়াগ্রাম, অরবিটাল পদ্ধতি। অরবিটাল পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা মোট 118টা মৌল বা তার বেশি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। অরবিটাল পদ্ধতি। আচ্ছা, অরবিটাল পদ্ধতি জানতে গেলে কিছু জিনিস জানতে হবে, যে আমাদের অপশক্তি স্তরের ধারণা। অপশক্তি স্তরের ধারণা। আচ্ছা, অপশক্তি স্তরে মোট 4টি উপশক্তি স্তর নিয়েই এই অরবিটাল পদ্ধতি গঠিত। একটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। সবগুলাই কিন্তু ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হবে। এস, পি, ডি, এফ সবগুলাই হবে ছোট হাতের। যেমন এই এস অরবিটালের উপরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টি, সর্বোচ্চ। 1 থাকতে পারে, 2 থাকতে পারে, কিন্তু কখনো 3 থাকবে না, 1-এর কমও থাকবে না। এক কথায় এস এর মধ্যে 1টা থাকতে পারে, 2টা থাকতে পারে, কিন্তু কখনো 1-এর বেশি বা 1-এর কম, 2-এর বেশি বা 1-এর কম নেওয়া যাবে না। এক কথায় সর্বোচ্চ 2টা, তবে কখনো কখনো এস এর উপর 1টা থাকতে পারে। এরপরে আসি পি অরবিটাল। পি অরবিটালের উপর সর্বোচ্চ ইলেকট্রন 6টা। এর সর্বোচ্চ ইলেকট্রন 6টা, তবে প্রয়োজনে 1টা থাকতে পারে, পি এর উপর 2 থাকতে পারে, পি এর উপর 3টা, পি এর উপর 4টা, পি এর উপর 5টা, পি এর উপর 6টা, কিন্তু কখনোই পি এর উপর 7টা হবে না, সর্বোচ্চ 6টা। এরপরে আসি ডি অরবিটাল। এই ডি অরবিটাল বা অপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 10টা, 10টার বেশি কখনো হবে না। ডি এর উপর 1 থেকে 10, কখনো ডি এর উপর 11 বা ডি এর উপর 12 এরকম হবে না। এরপর আসি এফ অরবিটাল।
এই এফ অরবিটালে ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 14, সর্বোচ্চ 14 বেশি থাকবে না। মানে এফ এর উপর আমরা চাইলে কিন্তু 13 দিতে পারবো, এফ এর উপর 12 দিতে পারবো, কিন্তু কখনো এফ এর উপর 16 এটা হবে না, এফ এর উপর 17 এটা হবে না। সর্বোচ্চ লিমিট কত হবে? 14। আমরা এই অরবিটাল পদ্ধতির সাহায্যে ইলেকট্রোবিন্যাস করি, করলেই বুঝতে পারবো এটা একটা কঠিন প্রক্রিয়া, তবে খুব সহজে কিছু টেকনিকের সাহায্যে এটাকে আয়ত্ত করা যাবে। যেমন আমি একটু বোঝানোর জন্য সাইডে একটু লিখতেছি, সেটা হচ্ছে যে এস এর উপর সর্বোচ্চ 2টা, এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, ডি এর উপর সর্বোচ্চ 10টা, এফ এর উপর সর্বোচ্চ 14। আচ্ছা, মাথায় রাখতে হবে এস অরবিটালের প্রথম শক্তি স্তরটা হবে 1, মানে প্রথম S1, তারপর S2 হবে, তারপর S3, তারপর S4, এরকম কন্টিনিউয়াসলি এই S এর মান সর্বোচ্চ 1 থেকে কত হবে? 8। আর P এর উপর শুরু হবে 2 দ্বারা, P এর উপর মানে প্রথম P টা হবে 2 দ্বারা, প্রথম D টা হবে 3 দ্বারা, এবং প্রথম F টা হবে 4 দ্বারা। আচ্ছা, এতটুকু শুধু মনে রাখতে হবে যে S এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, S এর প্রথম সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 1, P এর সর্বোচ্চ কটা হবে? 6টা ইলেকট্রন থাকবে, আর শুরু হবে 2 দ্বারা, D এর উপর সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 10টা, শুরু হবে 3 দ্বারা, F এর উপর সর্বোচ্চ থাকবে ইলেকট্রন থাকবে 14টা, শুরু হবে 4 দ্বারা। আচ্ছা, এটা করলেই কি ক্লিয়ার বোঝা যাবে। যেমন পটাশিয়াম 19, আসলে এখানে পটাশিয়াম একটা মোল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 19, যাকে আমরা ইলেকট্রন সংখ্যা বলতে পারি। আচ্ছা, এখানে একটু করি, এই আসলে এই পদ্ধতি একটু কঠিন হওয়ায় আমরা বইয়ের নিয়মটা না করে একটু সহজ নিয়মে করব। যেমন এটা করার বুদ্ধি হচ্ছে, আমি যদি প্রথমে এস বলি, আমাকে আবার এস লিখতে হবে, এরপরে যদি আমি পিএস বলি, তাহলে আবার আমাকে পিএস দিতে হবে, মানে যাহা বলিব দুইবার বলিব। যদি আমি প্রথমে এস বলি, তারপরেটা আবার কি এসই বলতে হবে, তারপরটা যদি পিএস হয় আবার কি হবে? পিএস। থার্ড লাইনে আমি যদি ডিপিএস বলি, আমাকে আবার কি বলতে হবে? ডিপিএস। এরপরে যদি আমি এফডিপিএস বলি, তাহলে আবার আমাকে লিখতে হবে এফডিপিএস। আমি আবারও বলতেছি, প্রথমে আমি একটা নিব এস অরবিটাল, এজন্য আবার এস নিতে হবে। আমি এরপরে পি অরবিটাল পিএস নিব, এজন্য আবার কি? পিএস। আমি যদি এবার ডিপিএস নেই, আবার কি নিতে হবে? ডিপিএস। এরপর আমি 4টা নিব, এফডিপিএস, আবার এফডিপিএস। অনেকে অনেক ভাবে বলে, যেমন যাহা বলিব দুইবার বলিব, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। অনেকে আবার ছন্দ আকারে বলে, যেমন শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, প্রিয়াতে কিন্তু প, আর সাথে হচ্ছে শোনো। ডিপিএস করো, আবার কি? ডিপিএস। ডিপিএস একটা বলতে তোমার টাকা জমা রাখা হয়, এরকম কিছু। এফডিপিএস, আবার কি? এফডিপিএস করো। মোট কথা হচ্ছে যে শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। অথবা আমরা এমনিতে মুখস্থ রাখবো যে এসএস, পিএস, আবার পিএস, ডিপিএস, আবার ডিপিএস, অথবা এফডিপিএস, এফডিপিএস। নেওয়ার পর যেহেতু পটাশিয়ামের 19টা ইলেকট্রন, আমাকে মাথায় রাখতে হবে যে এস এর এই ইলেকট্রনটা আমি 19টা, প্রথমে আমরা জানি যে এস এর উপর ইলেকট্রন হবে সর্বোচ্চ 2টা, এস এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, তাহলে এখানে 2টা, এখানে এস এর উপরও 2টা, পি এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 6টা, এখানেও 6টা, এস এর উপর 2টা, এস এর উপর 2টা। আচ্ছা, তাহলে পি এবার দেখি, পি এর উপর কটা থাকে? এখানে 6টা, সর্বোচ্চ 6টা। আচ্ছা, একটু গণনা করি, 2 2 4, 4 6 10, 10 দিয়ে 12, 12 6 18, আমাদের ইলেকট্রন আছে এখানে 19টা, তাহলে আরো একটা থাকে, সেটা আমরা এস এর উপরে দিলাম। আমি কিন্তু বলে দিছি যে এস এর উপর ইলেকট্রন সর্বোচ্চ 1 হতে পারে, এবং কি এস এর উপর 2 হতে পারে, তবে এস এর উপর কখনো 3 বা 4 হবে না। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। লেখার পর আমরা এখানে এদের কক্ষপথ তুলে দিব। যেমন এই এস এর প্রথম এসটা কত হবে? 1, তাহলে এখানে 1। এই এসটা কত হবে? 2, তাহলে এখানে হচ্ছে 2, এই এস 3, এই এস 4, তাহলে এস এর কাজ শেষ।
এবার আমরা শুরু করব পি অরবিটাল কাছে। আমরা জানি পি এর উপর ইলেকট্রন থাকবে মানে শুরু প্রথম পিটা কত হবে 2 দ্বারা শুরু। এখানে পি নাই, এখানেও পি নাই, এখানে পি আছে, তাহলে প্রথম পিটা কত হবে 2, পরের পিটা কত হবে 3। তাহলে এরপরে এটাই হচ্ছে আমাদের এই অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস। 2 6 2 8 2 2 4 4 6 10 12 12 18 18 একে 19। এটাকে আমরা বলবো অরবিটাল পদ্ধতির সাহায্যে ইলেকট্রন বিন্যাস। এটা একটা ছোট মৌলের, আমরা যদি বড় মৌল নেই, সাপোজ রুবিডিয়াম নিলাম, আর একটা করলেই ক্লিয়ার বুঝতে পারবা। যেমন রুবিডিয়াম আর বি, বাংলায় বলা হয় রুবিডিয়াম। আচ্ছা, রুবিডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। পারমাণবিক সংখ্যা হচ্ছে 37। আচ্ছা, 37 এর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস মনে আছে মনে হয় এই এস এস যা বলি দুইবার, আবার কি হবে এখানে পিএস, আবার কি হবে পিএস, তারপরে ডিপিএস, আবার ডিপিএস। আমার মনে হয় লাগবে না, 37 এখানে শেষ হয়ে যাবে। আমরা একটু মানে ইলেকট্রন গুলো দিয়ে থাকি এখানে সর্বোচ্চ 2টা, এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর সর্বোচ্চ 2টা। আচ্ছা, ডি এর উপর সর্বোচ্চ 6টা, পি এর উপর সর্বোচ্চ ডি এর উপর হবে সর্বোচ্চ 10টা, আর পি এর উপর হবে সর্বোচ্চ 6টা। একটু একটু গণে নেই, 2 2 4 10 12 18 20 30 36। আমাদের একটু আছে কটা 37টা, তাহলে আর একটা দিতে হবে, আমি এখানটা দিয়ে দিব। এরপরে কক্ষপথ দিব। দেখো তো এস অরবিটালের প্রথম কক্ষপথ থেকে মানে এস শুরু হয় 1 দ্বারা, পরেরটা কত হবে 2, পরের এস 3, পরের এস 4, তারপরের এস 5। তাহলে এগুলো আমাদের লাগতেছে না, আমি মুছাই দিলাম। হ্যাঁ, তাহলে এই এস এর সামনে কত হবে 5। এরপরে আমরা শুরু করব পি। দেখো তো প্রথম পিটা কত হবে 2 হবে, প্রথম পিটা 2, তারপরের পি কত হবে 3, তারপরের পি 4। তাহলে পি কাজ শেষ। এবার শুরু হবে কি দ্বারা ডি। প্রথমে এস এস পি পি এস পি এস, এবার ডি। আমরা জানি প্রথম ডিটা কত দ্বারা শুরু হবে 3। তাহলে এখানে যদি আমি 3 নেই, আর ডি তো নাই, সবগুলো শেষ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার রুবিডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরকম ভাবে আমরা 1 থেকে 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এই সবগুলো মৌলে ইলেকট্রন বিন্যাস করার কারণে এই অরবিটাল পদ্ধতি খুবই জনপ্রিয়। তবে এর মধ্যে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমার যেমন তাহলে এখানে অরবিটাল পদ্ধতির ব্যতিক্রম। আচ্ছা, যেমন একটা মৌল দিলাম ক্রোমিয়াম, পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। এরপরে কপার 29, তারপরে সিলভার 47। বাংলা লিখে দেয় নামগুলো। এটাকে বলা হয় ক্রোমিয়াম, ক্রোমিয়াম। আচ্ছা, এটাকে বলে কপার, এটা হচ্ছে সিলভার। যার ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম। কপারের ল্যাটিন নাম হচ্ছে আরাম, আর ক্রোমিয়াম যেহেতু ইংরেজি নাম, সো ক্রোমিয়াম ক্রোমিয়াম। আচ্ছা, দেখি আমরা ক্রোমিয়াম দেখি। ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা 24, তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এস এস পি এস, আবার কি হবে এখানে পিএস, তারপরে ডিপিএস, আবার কি হবে ডিপিএস। যাই হোক, 24টা ইলেকট্রন সংখ্যা আমরা এখন উপরে বসাবো। এস এর উপর সর্বোচ্চ কটা 2টা, এস এর উপর সর্বোচ্চ 2টা। আচ্ছা, পি এর উপর সর্বোচ্চ হবে 6টা, এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর 2টা। ইলেকট্রন সংখ্যা গণি একটু, 2 2 4 4 6 10, 10 দিয়ে 12, 12 6 18, 18 দিয়ে 20।
তাহলে আছে কত এখানে 24, তাহলে 20 গেলে বাকি থাকলো কটা এখনো 4টা, সেই 4টা এখানে দিয়ে দেব। তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা এখানেই শেষ হয়ে গেছে, তাহলে আমাদের এই পিএস অরবিটাল লাগতেছে না, এজন্য আমি এগুলো মুছে দিলাম। দেওয়ার পর আমরা কক্ষপথ বসাবো। এখানে প্রথম এসটা শুরু হবে কত 1, পরের এসটা 2, পরের এসটা হবে 3, পরের এস 4। আচ্ছা এস শেষ, এবার শুরু করব পি অরবিটালের ক্ষেত্রে। প্রথম পিটা কত হবে 2 দ্বারা শুরু, প্রথমটা 2, পরেরটা কত হবে 3, পি এখানে নাই। এরপরে আমরা যাব ডি অরবিটাল, ডি অরবিটাল এখানে আছে নাই, এখানে এখানে আছে, ডিটা কত দ্বারা শুরু হবে 3। আচ্ছা দেওয়ার পর দেখো তো এখানে এটা নরমাল নিয়ম, কিন্তু এই বেশ কিছু মৌলের একটু ব্যতিক্রম আছে। যা ব্যতিক্রমটা কি হচ্ছে যে এই ডি অরবিটাল, আমরা জানি ডি অরবিটালের উপর সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টা। এখন এই ডি অরবিটাল যদি সুযোগ পায়, সুযোগটা কি রকম, ডি এর উপর যদি কখনো 4 অথবা ডি এর উপর যদি কখনো 9 থাকে, তাহলে কি করবে, এই 4 আলা অন্য কারো কাছ থেকে একটা নিয়ে 5 হবে, এক কথায় ডি এর উপর 5, এবং ডি এর উপর 9 থাকলে এই অন্য কারো কাছ থেকে একটা নিয়ে ডি অরবিটাল 10 হবে। এক কথায় ডি অরবিটাল আংশিক পূর্ণ অথবা পরিপূর্ণ থাকতে পছন্দ করে, যার কারণে ডি অরবিটালের কোথাও যদি 4টা ইলেকট্রন থাকে, সে একটা তার উচ্চ কক্ষপথ থেকে নিয়ে 5টা হবে, এটাকে বলা হবে অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ। অপরপক্ষে কোন ডি অরবিটালের যদি শেষে ইলেকট্রনটা 9 থাকে, তাহলে সে তার বড় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, ডি এর উপর কত হবে 10 হবে। তাই সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে 3d4, তাহলে একটু চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে এরকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s স্কয়ার। হ্যাঁ স্কয়ারটা হবে না, এখানে 3d দিলাম। আমরা জানি যে ডি এর উপর 4 থাকলে সে কি করবে, একটা নিবে, কার কাছ থেকে নিবে, 4 এর বড় 3, এটা 4, তাহলে এই 4 এর কাছ থেকে নেবে। এখানে দুটো আছে, এখানে হয়ে যাবে একটা, আর ডি এর উপর 4টা ছিল, সেটা কি হয়ে যাবে এখানে 5টা। এটাই তোমার, এটা আগে নরমাল নিয়ম ছিল, নরমালটা ঠিক হবে না, এই ডি অরবিটাল অর্ধপূর্ণ থাকবে, এটা হবে আমাদের ঠিক। তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমাদেরকে কখনোই এই 3d4 রাখা যাবে না, এটা কি করতে হবে 3d5 রাখতে হবে। এরকম নেক্সট যদি আমি উদাহরণে যাই, যেমন এখানে কপার 29, আসলে কপারের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি, তাহলে এস আবার কি হবে এস, যাহা বলবো দুইবার, এরপর আবার কি হবে পিএস, তাহলে আবার কি হবে পিএস, এরপর হচ্ছে কি ডিপিএস, ডিপিএস, ডিপিএস একবার বলছি, তাহলে আবার ডিপিএস বলতে হবে, ডিপিএস, ডিপিএস হওয়ার পর কি এফডিপিএস, আবার কি হবে এফডিপিএস, এফডিপিএস, তাহলে আবার কি হবে এফডিপিএস। আমি আবারও বলতেছি, যাহা বলিব দুইবার, আমি এস বলছি এজন্য আবার এস, এবার আমরা পিএস বলবো এজন্য আবার পিএস, এরপরে ডিপিএস, সো আবার ডিপিএস, এরপরে হবে এফডিপিএস, তাহলে আবার কি এফডিপিএস। লেখার পর আমরা জানি যে এস এর উপর ইলেকট্রন থাকবে সর্বোচ্চ 2টা, সেই অনুযায়ী কপার যেহেতু 29, আমরা এস এর উপর 2টা দিলাম, এখানে এস এর উপর 2টা, পি এর উপর সর্বোচ্চ কটা থাকবে, পি এর উপর 6টা, সর্বোচ্চ 6টা, তাহলে এখানে 6টা, এস এর উপর এখন থাকবে কটা সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর 2টা। আচ্ছা একটু লক্ষ্য করি, যেহেতু আমাদের কপারের 29, তাহলে আরো ইলেকট্রন গণনা করি, 2 2 4 10 12 18 20, তাহলে 29 এর 20 হয়ে গেছে, বাকি থাকলো এখনো 9টা। তা 9টা থাকার কারণে আমরা এখানে বলতে পারবো যে ডি এর উপর কটা সর্বোচ্চ থেকে 10টা, কিন্তু আমাদের ইলেকট্রন আছে কটা 9টা। 9টা দেওয়ার পর দেখো ইলেকট্রন সংখ্যা অলরেডি শেষ হয়ে গেছে, 29 এর এখানে 29 শেষ হয়ে গেছে, তাহলে আমাদের পিএইচডি এই বাকি অরবিটালগুলো লাগতেছে না, যার জন্য আমি এই ইলেকট্রনগুলোকে মুছাই দেব। আচ্ছা এখন আমরা কক্ষপথ দিব। আমরা জানি যে প্রথম এসটা কত হবে 1 দ্বারা, পরের এসটা 2 দ্বারা, তারপরের এস 3 দ্বারা, আর পরের এসটা হবে 4 দ্বারা। তাহলে এস অরবিটালের কাজ শেষ, এবার নিতে হবে কি পি অরবিটাল। আচ্ছা পি অরবিটাল প্রথম পিটা কত হবে
2 দ্বারা শুরু হবে, তাহলে এখানে প্রথম বিটা এখানে এটা 2, তারপরে বিটা হবে 3, তারপরে p9। এখন আমরা যাব d অরবিটালে, তাহলে প্রথম ডিটা কত দ্বারা শুরু হবে 3, তাহলে 3 হলে এখানে d কোথাও নাই, তাহলে d আছে কোথায় এখানে। আচ্ছা আমরা বলছি যে d অরবিটাল যদি কখনো সুযোগ থাকে, সুযোগটা কি রকম, তাহলে এখানে আমরা জানি যে d এর উপর যদি 9 থাকে মানে 9টা ইলেকট্রন থাকে অথবা 4টা ইলেকট্রন থাকে, তাহলে সে কি করবে, তার বড় কক্ষপথ থেকে একটা ইলেকট্রন নিয়ে মানে 9 প্লাস 1 এক কথায় d এর উপর হবে 10টা, এবং এখানে একটা নিয়ে d এর উপর হবে ইলেকট্রন হয়ে যাবে 5টা। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু 4s2 এবং 3d9, 4s2 3d9, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে এইখানে মানে আমি আবার একটু করতেছি, জায়গা স্বল্পতার কারণে একটু সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ, এই কপার 29 দেওয়ার পর 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, মানে এটা আগেরটা আমি তুললাম। আচ্ছা এখন যেহেতু d অরবিটাল কখনো 9টা বা 4টা থাকে না, সেক্ষেত্রে কি হবে, সে এই 4s এর কাছ থেকে এক কথা এখান থেকে একটা ইলেকট্রন কমে যাবে, মানে 4s এ হবে 1 এবং 3d9। এটাই হচ্ছে আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এরকম বেশ কিছু মৌল আছে, যেমন আমরা বলতে পারি কপার, ক্রোমিয়াম, সিলভার এবং মলিবডেনাম। আসলে কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29, ক্রোমিয়ামের 24, সিলভারের 47 এবং মলিবডেনামের হচ্ছে 42। মোটামুটি 4টা মৌলের ব্যতিক্রম, এই 4টা মৌলেই ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম প্রদর্শন করে, বাকি সবগুলো মৌলেই ঠিক থাকে। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। আজকে যেহেতু আমরা তৃতীয় অধ্যায় শুরু করছি, তৃতীয় অধ্যায়ের পড়া আছে আমাদের 1 নম্বর টপিকসে আছে যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলের শ্রেণীবিন্যাস। আসলে মৌলের শ্রেণীবিন্যাসটা কি রকম হবে, আমরা কিন্তু জানি যে ইলেকট্রন বিন্যাস এর সময় অরবিটাল থেকে 4টা sp-df, এই sp-df এর মাধ্যমে আমরা মৌলগুলোকে শ্রেণীকরণ করব। আমি মুছাই দিচ্ছি, এর পরের স্টেপে যাই। প্রথম টপিকটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলের শ্রেণীবিন্যাস। একটা অপর নাম আছে, অথবা আমরা এটাকে বলবো sp-df। এই 4টা অরবিটালের উপর ভিত্তি করে মৌলের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা প্রথমে হচ্ছে এস ব্লক মৌল, এস ব্লক মৌল। আচ্ছা এস ব্লক মৌল কাকে বলে এটা আমরা জানতে হবে যে এস ব্লক মৌলটা কি। আচ্ছা এস ব্লক মৌলটা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের সময় শেষের ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তখন আমরা তাহাকে বলবো এস ব্লক মৌল। আমি আবারও বলতেছি যে এস ব্লক মৌল বলতে আমরা বুঝি ইলেকট্রন বিন্যাসের সময় শেষের ইলেকট্রন যদি এস ব্লকে যায় বা এস অরবিটালে যায় তখন সেই মৌলদেরকে আমরা বলবো এস ব্লক মৌল। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, যেমন ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন
এস অরবিটালে ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন এস অরবিটালে গেলে ওই মৌলদেরকে এস ব্লক মৌল বলে। এস ব্লক মৌল বলে। আচ্ছা, একটা ইলেকট্রন বিন্যাসের সাথে আমরা করতে পারবো, যেমন একটা মৌল নিলাম পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আচ্ছা, এখানে আমরা ইলেকট্রন বিন্যাসের সাথে যেমন এস এস, আবার কি হবে পিএস পিএস, আর লাগবে না হয়তো বা। তাহলে এস শুরু হবে, এস এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর 2টা, পি এর উপর 6টা। তাহলে 19 এর মধ্যে 2টা 4টা 6টা 8টা, 2 2 4 10 12 18, তাহলে বাকি আছে আর কয়টা? একটা। সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে দিলে দেখা যাচ্ছে যে শেষের ইলেকট্রনটা কোথায় আছে? এস অরবিটালে। তাহলে এই এস হবে 1, এটা হবে 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে পিটা কত হবে এখানে? 2 3। এক কথায় আমরা দেখতেছি যে পটাশিয়ামের শেষের ইলেকট্রনটা কোন অরবিটালে আছে? এস অরবিটালে আছে। তাই আমরা বলতে পারবো এটা কি ব্লক মৌল? এস ব্লক মৌল। এখন এস ব্লক মৌলের একটা সাধারণ সংকেত আছে। এস ব্লক মৌলের সাধারণ সংকেত আমরা এই সাধারণ সংকেতটা এই ইলেকট্রন বিন্যাস থেকে বলতে পারবো। সাধারণ সংকেতটা হচ্ছে যে এই এস এর সামনে এন থাকতে পারে। এক কথায় এখানে এন এর মানটা 4 5, মোটের উপর 1 2 3 4 5 6 7, ইভেন 8 হতে পারে। 8 এর বেশি আর হবে না, কারণ আমরা জানি পর্যায় সারণীতে মানে পর্যায় আছে মোট 8টি, পর্যায় আছে মোট 7টি, যার কারণে 7 এর বেশি আর হবে না। তাহলে এনএস এর উপর কত আছে? 1 অথবা এনএস 2। মোট কথায় শর্টকাটে আমরা সাধারণ সংখ্যাটা লিখতে পারবো এনএস 1 থেকে 2। এটাই হচ্ছে এস ব্লক মৌল। আর এস ব্লক মোট মৌল আছে এস ব্লকে 14টি। মোট মৌল আছে 14টি, যেগুলো পর্যায় সারণীর 1 নং এবং পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থিত। আচ্ছা, আমরা এরপরে যাব পি ব্লক মৌল। তাহলে এস ব্লক বোঝা গেছে। এস ব্লকটা হচ্ছে যে শেষে ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তখন সেটাকে আমরা বলবো এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের সাধারণ সংকেতটা হচ্ছে NS1 অথবা NS2। শর্টকাটে আমরা একবারে বলতে পারবো NS1 থেকে 2। আর এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে এই মোট মৌল হচ্ছে এস ব্লকের মানে মোটে 14টি। এটা এবং এই জিনিসটা আমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপরে আমরা যাব পি ব্লক মৌল। কি ব্লক মৌল? পি ব্লক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, সংজ্ঞাটা প্রায় একই রকম হবে। এখানে হবে পি ব্লক মৌল। একই কথা, ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন যদি কি হবে? এখানে পি অরবিটাল হবে। পি অরবিটালে গেলে ওই মৌলদেরকে পি ব্লক মৌল বলে। এরপরে আসি, এইখানে উদাহরণগুলো কিন্তু আর একই হবে না, কারণ মৌল যেহেতু আলাদা আলাদা, যার কারণে এক্সাম্পল আর একই রকম হবে না। আমরা একটা মৌল দিচ্ছি, যেমন ক্লোরিন 17। এই ক্লোরিন 17 এর প্রথমেই আমরা জানি যে এস এস, এরপরে কি হবে? পিএস, আবার পি, আর লাগবে না হয়তো বা, ওই জন্য দিলাম না। তাহলে প্রথম এসটা কত? 1, পরেরটা কত? 2, তারপরটা কত? 3। প্রথম বিটটা 2 হবে, তারপরের বিটটা হবে 3। তাহলে এর উপর সর্বোচ্চ ইলেকট্রন কটা? 2টা, এর উপর 2টা, পি এর উপর 6টা, এস এর উপর 2টা। তাহলে 17 এর মধ্যে 2 2 4 4 6 10, 10 আর 2 12। 17 থেকে 12 গেলে বাকি থাকে এখনো 5টা। সেই 5টা কার উপর হবে? পি এর উপর। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি এই ক্লোরিনের শেষে ইলেকট্রনটা কোথায় গেছে? পি অরবিটালে গেছে। এই জন্য এটা কি ব্লক মৌল? পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলের সাধারণ সংকেত হচ্ছে
পি বলক মৌলের সাধারণ সংকেত। আচ্ছা, সাধারণ সংকেতটা আমরা এখান থেকে দিতে পারবো। যেমন দেখো, এই তৃতীয় কক্ষপথ কিন্তু শেষ কক্ষপথ, যাকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। এখানে যদি আমরা দেখি এই পি এবং এস, পি এর সামনেও 3, এস এর সামনেও 3, তাহলে আমি যদি এন এর মানটা কখনো 1 2 3 নেই, তাহলে এর সামনেও এন, এর সামনেও এন, এবং এই এন এস পূর্ণ হওয়ার পর কিন্তু পি এস এ ইলেকট্রন গেছে। সো এখানে আমরা দুটো ইলেকট্রন দিব, দেওয়ার পর আমরা এখানে যেহেতু জানি পি অরবিটালে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 6টা, মানে 1 থেকে সর্বোচ্চ কত 6, যার কারণে সাধারণ সংকেতে আমরা এখানে দিব 1 থেকে 6। এক কথায় কখনো যদি ns2 np1 হয়, তারপর ওটা পি বলক মৌল। যদি কখনো ns2 np2 হয়, সেটাও পি বলক মৌল। এরকম ভাবে 1 থেকে 6 পর্যন্ত। মোট কথা সাধারণ সংকেতটা হচ্ছে ns2 np126। এটাই হচ্ছে পি বলক মৌলের মানে শর্টকাট চেনার উপায়। আর পি বলক মৌল মোট আছে তোমার পি বলক মৌল মোট 36টি। পি বলক মৌল মোট 36টি। 2010 সালের পর বেশ কিছু নতুন মৌল পি বলক মৌলে অ্যাড হয়েছে, যেমন নিউটোনিয়াম NS, ওগানেসন OC, তারপর মস্কোভিয়াম MC। এই মৌলগুলার পারমাণবিক সংখ্যা হচ্ছে 113, অগানেসন হচ্ছে 118, মস্কোভিয়াম হচ্ছে 115। এই কয়টা মৌল সাম্প্রতিক আবিষ্কার হওয়ার কারণে আমাদেরকে এমসিকিউ হিসেবে মনে রাখতে হবে। এগুলো এমসিকিউ এ বিভিন্ন মেডিকেল পরীক্ষা বা ইউনিভার্সিটি পরীক্ষায় এসে থাকে। এরপরে আমরা যাব ডি বলক মৌল। হ্যাঁ 115, ও সরি, আসলে এখানে 115। এরপরে যাব আমরা ডি বলক মৌল। আচ্ছা, ডি বলক মৌলটা হচ্ছে যে ডি বলক মৌল কাকে বলে? ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন যদি ডি অরবিটালে গেলে ওই মৌলদেরকে ডি বলক মৌল বলে। তাহলে পি তে গেলে পি বলক, এস এ গেলে এস বলক, আর ডি তে আসলে ডি বলক মৌল। যেমন উদাহরণ হিসেবে আমরা জিঙ্ক নিতে পারি। জিঙ্কের পারমাণবিক সংখ্যা কিন্তু 30, মানে 30। এখানে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পারবো এস এস, এরপর কি হবে পিএস, আবার কি পিএস, তারপর ডিপিএস, এগেইন ডিপিএস, আর লাগবে না শুধু। এখানে 1, পরেরটা 2, তারপরের কত হবে 3, তারপরের 4, এটা হবে 5, তারপরটা 6। আচ্ছা, পি এর উপর পি শুরু হবে 2 দ্বারা, এর পরেরটা হবে 3, পরেরটা হবে 4, তারপরে পি, এখানে হবে 5। তাহলে এস গেছে, পি গেছে, এবার শুরু করব ডি। তাহলে ডি এখানে আছে তোমার, এখানে প্রথম, তাহলে প্রথম ডিটা কত হবে 3, পরেরটা কত হবে 4। আচ্ছা, আমরা এখন এই কক্ষপথগুলোর উপর ইলেকট্রন বসাবো। যেমন আমরা জানি যে এস এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, পি এর এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর সর্বোচ্চ 6টা, এস এর উপর সর্বোচ্চ 2টা, পি এর উপর 6টা, এস এর উপর 2টা। একটু লক্ষ্য করি, 2 2 4 10 12 18 20, আছে কত আমাদের 30। তাহলে বাকি থাকলো কটা এখনো 10টা। সেই 10টা কি হবে 3d10। তাহলে এগুলো আমাদের লাগতেছে না। তা এখান থেকে আমরা বুঝতেছি যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাসের সময় শেষের ইলেকট্রনটা কোথায় গেছে, ডি তে গেছে। তার মানে এটা কি বলক মৌল? অবশ্যই ডি বলক মৌল। তাই এই ডি বলক মৌলের সাধারণ সংকেতটা মনে রাখতে হবে। এই জিঙ্কের সাধারণ সংকেতটা হচ্ছে
যে আমরা শেষেটা দেখবো এখানে 4s আর 3d10, 4s to 3d10, এক কথায় d এবং s অরবিটালে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে d এর সামনে 3, s এর সামনে 4। আমি আবারও বলতেছি d এর সামনে 3, s এর সামনে 4। তাহলে আমি যদি এইখানে s এর সামনে n নিয়ে থাকি তাহলে d এর মানটা s অপেক্ষা 1 কম হবে, যার কারণে আমরা এখানে লিখবো n-1, n-1। এক কথায় ns n-1 into d। আর লক্ষ্য করবা এই ns এই মানটা কিন্তু 1 থেকে মানে ns পূর্ণ হওয়ার পর d তে যাবে। এই d এর উপর 1 থেকে কত হবে 10। মোট কথা হচ্ছে যে এই মানটা ns2 n-1 into d এর মানটা 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, কিন্তু সর্বোচ্চ কত হবে 10। 10 এর বেশি আর হবে না। আর সাধারণ সংকেতের ক্ষেত্রে যেহেতু আমরা একবারই আলোচনা করব সেই জন্য এখানে সাধারণ সংকেতটা হবে ns² n-1 into d 1 থেকে 10। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এই ক্রোমিয়ামের সময় ns1 হয় এবং n-1 d এর উপর কত থাকে 5। এক কথায় d এর উপর যখন 5 অথবা d এর উপর যখন 10 থাকবে তখন এই ns এর সামনে কি থাকবে শুধুমাত্র 1 থাকবে। এটা একটু ব্যতিক্রম, আর তেমন ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। তাহলে এটাই হচ্ছে তোমার s অরবিটালের সাধারণ সংকেত। এরপরে যাব আমরা p অরবিটাল, sp-d-f, f বলক মৌল। কি বলক মৌল? f। আচ্ছা, এটা যদি আমরা f বলক মৌল দেই, সংজ্ঞা দেওয়ার সময় এখানে লিখতে হবে যে f বলক মৌল কাকে বলে। ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন এখানে কি হবে f অরবিটালে গেলে ওই মৌলদেরকে কি বলক মৌল বলে? f বলক মৌল বলে। উদাহরণ কিন্তু আর এটা থাকলে হবে না, তাই আমি এটাকে মিশাই দিলাম। মিশাই দিয়ে দেখো এখানে f বলক মৌলের মধ্যে আছে ল্যান্থানাম, ল্যান্থানাম La। এই ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 57, 57। আচ্ছা, ল্যান্থানাম মৌলের ইলেকট্রন বিন্যাস আছে 57, পারমাণবিক সংখ্যা আছে 57। আচ্ছা, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি তাহলে দেখা যাচ্ছে যে s s ps এগেইন ps, তারপর dp s আবার dp s, এরপর f d p s, মানে s s ps ps dps এগেইন dps, এবার কি হবে f d ps। আচ্ছা, s এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, s এর উপর সর্বোচ্চ ইলেকট্রন 2টা, s এর উপর সর্বোচ্চ 2টা, p এর উপর সর্বোচ্চ 6টা, p এর উপর সর্বোচ্চ 6টা, s এর উপর সর্বোচ্চ 2টা, d এর উপর সর্বোচ্চ 10টা, p এর উপর সর্বোচ্চ 6টা, s এর উপর 2টা, d এর উপর 10টা, f এর উপর 6টা, s এর উপর 2টা। আচ্ছা, একটু গণনা করি। গণনা করলে 2 2 4 10 12 18 20 30 36 38 48 54 56। তাহলে আছে কত আমাদের 57, আর একটা এখানে পড়বে। আর আমাদের যেহেতু ইলেকট্রন বেশি নাই আর, যার কারণে আমি এই কক্ষপথগুলো ইলেকট্রনগুলোকে মুছে দিলাম। এটা হচ্ছে f অরবিটাল। এখন আমরা জানি প্রথম স্টা কত হয় 1, পরের স্টা হবে 2, পরের s 3, পরের s 4, তারপরের s 5, তারপরের s 6, s আর 9। তাহলে s কক্ষপথ শেষ। এখন আমরা যাব p কক্ষপথে বা p অরবিটালে। প্রথম পিটা কত হবে 2, তারপরটা হবে 3, তারপরটা হবে 4, তারপরটা হবে 5, p শেষ। এবার যাব আমরা d অরবিটালে। প্রথম ডিটা কত দ্বারা শুরু হবে? d প্রথমে নাই, এখানে আছে 3 দ্বারা শুরু হবে। এরপরে ডিটা কত হবে 4, তারপরে d 9। তাহলে s গেছে, p গেছে, d গেছে, বাকি থাকলো f। আমরা জানি যে f অরবিটালে শুরু হয় কত দ্বারা? 4 দ্বারা, সেই অনুযায়ী এখানে কত হবে 4। আচ্ছা, আমরা আসল পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে যে f বলক মৌল। তাহলে আমরা বলছি যে ইলেকট্রন বিন্যাসের সময় কোন মৌলের শেষের ইলেকট্রন f অরবিটালে গেলে, কোথায় গেলে? f অরবিটালে। তাহলে দেখো তো শেষের ইলেকট্রনটা কোথায় আছে? এখানে f অরবিটালে। সো এটা কি বলক মৌল? f বলক মৌল। এখন f বলক মৌলের সাধারণ সংকেতটা হবে সাধারণ সংকেত লেখার সময় আমাকে এখানে f নিতে হবে,
পি নিতে হবে, এস নিতে হবে, এক কথায় পি এস এবং এফ। আচ্ছা আমি পি এস এবং এফ নিলাম, নেওয়ার পর দেখতে হবে যে এস এর সরি আমাদের কোথাও পি এ একটু সমস্যা হয়েছে মনে হয়, প্রথম পিটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, সরি তারপর একটা 5 হবে এখানে। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করি যে এস এ আছে 6, পি আছে 5 এবং এফ এ আছে 4। এক কথায় এই এস এর মান সবচেয়ে বেশি, পি এর তুলনায় কটা বেশি? দুইটা, সরি পি এর তুলনায় একটা, এফ এর তুলনায় দুইটা। তাহলে এখানে যদি আমি এম এস কে 1 ধরি, এস কে মানে এই কক্ষপথটাকে n ধরি, তাহলে এই p এর ক্ষেত্রে হবে n-1। এক কথায় s এর চেয়ে p এর মানে কক্ষপথটা এক কম, এখানে 6 এখানে 5, তাহলে s কে যদি আমি n ধরি তাহলে p হবে কত? n-1। এবং s এর সাপেক্ষে p তে কয় কম? 2 কম, তাহলে এখানে কত হবে? n-2। আমরা যদি সাজগোজ করে লিখি তাহলে এখানে হচ্ছে ns n-1 p এবং n-2 ইনটু কি হবে? f। হ্যাঁ তার আগে কথা হচ্ছে যে এই ইলেকট্রনগুলো পূর্ণ হওয়ার পর কিন্তু f এ যাবে, সো এগুলো আমরা পুরোপুরি পূর্ণ করে দেব। দুইটা, এখানে হবে 6টা, আর এখানে যেহেতু f অরবিটালের উপর 1 থেকে 14টা ইলেকট্রন হতে পারে, মানে f এর উপর কখনো 14 বেশি ইলেকট্রন হবে না, যার কারণে আমি দিলাম 1 থেকে 14। এগুলো ফিল আপ থাকার পর কিন্তু 1 থেকে 14 থাকবে, কখনো এই মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ক্রমান্বয়ে এরকম ভাবে 14 পর্যন্ত হবে, তার বেশি আর কখনোই হবে না। এটাই হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। আর এফ ব্লক মৌল মোট আছে 41টি, আমাদের মনে রাখতে হবে এগুলো এমসিকিউর জন্য। এটা একটা এই সাধারণ সঙ্গে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু শেষ, সামনের দিন ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো। হ্যাঁ তোমাদের ক্লাস একটা কথা মনে করে দেই, সামনের শনিবারে আবার ঠিক 12টা 15 মিনিটে আমি ইনশাআল্লাহ শুরু করব। আজকের মতো এখানেই ইতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।